স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে আজকে আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ১৬ নম্বর এপিসোড। অতীতের কথা তো আমি মনেও করতে চাই না, তবে এত সহজেই কি অতীত আমাদের ছেড়ে দেয়? বিষাক্ত দিনগুলোর কথা ভাবলে এখনও ঈশান করে মেঘ জমে। কথা শেষ করে লম্বা শ্বাস টানলো এলিজাবেথ। থামলো তাকবীরের পা। গম্ভীর হলো কণ্ঠস্বর। ফিরে তাকালো এলিজাবেথের দিকে। কাদা মানে তোমার দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে তোমার অন্তরে অনুভূতি রয়েছে। তুমি জীবিত এবং অনুভব করছো এলোকেশি। ভেতরে জমে থাকা কান্নাগুলোকে কি করব তবে? স্মিত হাসল তাকবীর। অতঃপর উভয় হাতের চায়ের কাপে মৃদু সংঘর্ষ তৈরি করলো। এলিজাবেথ চকিতে সরে যায়। ভেবেছিল গরম চা হয়তো গায়ে পড়বে, কিন্তু আদতেও ভাবনার ভাবান্তর অনুযায়ী কিছুই হয়নি। শোনা যায় তাকবীরের দৃঢ় কণ্ঠস্বর। দুঃখকে মনের কোণে জমিয়ে রাখা ঠিক নয়। চায়ের ধোয়ার সাথে ওগুলোকে হালকা করে উড়িয়ে দিতে জানতে হয়। তারপর জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে বাঁচতে হয়, হাসিতে ভরিয়ে তুলতে হয়। কারণ দুঃখ পুষে রাখলে মানুষের হৃদয় পাথর হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, আর অনুভূতিগুলো একদিন নিঃশব্দে ঝরে পড়ে। মন থেকে সমস্ত স্নিগ্ধতা মুছে যায় ধীরে ধীরে। অনড়ভাবে চেয়ে থাকলো এলিজাবেথ। সাবলীল গলায় বলে, আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা কে শিখিয়েছে? চিলতে হাসে তাকবীর। নিমিষেই পাল্টে গেল কৃষ্ণ গহ্বরের রং। চেহারায় বিষণ্ণ ভাব। দৃষ্টি নিক্ষেপ করে সুদূর তারাময় আকাশে। স্বরে বহমান মন্থর শীতলতা। জীবন শিখিয়েছে। গোল গোল চোখগুলো ছোট হলো এলিজাবেথের। নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। বলল, আপনার জীবনেও মুখের কথা কেড়ে নেয় তাকবীর। বিলম্বহীনভাবে বলতে থাকে, আমার ভাঙা হৃদয়ে ঝড় তুলতে তোমার সেই বাঁকা হাসিটুকুই যথেষ্ট। সেই হাসিতে যেন সমস্ত আবেগ ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর মন কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ে। বুঝো মেয়ে? তাকবীরের আবেগময় কথায় চাপা পড়ে গেল এলিজাবেথের কৌতূহল। পুনরায় প্রশ্ন করে, আপনার ভাঙা হৃদয় বলতে? তোমার কোটের পকেটে ওটা কি এলোকেশি? কপালে ভাঁজ সংকুচিত হলো। ভ্রু কুচকে এলিজাবেথ তাকালো শরীরে চাপিয়ে রাখা ওভারকোটের পকেটে। ছোট কার্ডের মতো দেখতে একটা বস্তু। পেলো ভাতে সেটা তুলে নিল এলিজাবেথ। স্পষ্ট আলোতে নিতে দেখতেই চোখ বড় বড় হয়ে যায়। চকিতে ফিরে তাকায় তাকবীরের দিকে। তাকবীর ঠোঁট কামড়ে হাসছে। এলিজাবেথের গলায় জড়তা। এটা এটা তো ব্ল্যাক কার্ড। হুম হুম মানে? এটা আমার কাছে আসলো কি করে? হেঁটে হেঁটে হাসতে থাকে তাকবীর। মেজাজ উত্তপ্ত হয়ে আসে এলিজাবেথের। ঝাঁঝালো গলায় বলল, মজা করবেন না, বলুন। তাকবীর কয়েক কদম এগিয়ে এসে আড়ষ্ট মেয়েটার পাশে দাঁড়ালো। এলিজাবেথের হাতে থাকা কার্ড ওর দুহাতে ভাঁজের মধ্যে চেপে ধরে কোমল স্বরে শুধালো, নিজের মতো বাঁচতে শিখো, নিজ স্বাধীনতায় চলতে শিখো। হোঁচট খেয়ে পড়ে গেলে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি তো আছি। এলিজাবেথ আবেগী হতে থাকে। কপালের ভাঁজ মিলিয়ে গেল। কিছু বলতে যাবে তখনই তাকবীরের ফোন ভাইব্রেট করে উঠল। আজও তারা দুজনে ম্যাচিং করে ওভারকোট পরেছে। তাকবীর ওভারকোটের পকেট থেকে ফোন বের করে হাতে নিতেই রক্তাভ চেহারায় ক্রোধ উদীয়মান হয়। গোলাকার মসৃণ দীপ্তিময় অবয়বে ফুটে ওঠে আগুনের লেলিহান। এলোকেশি, একটা ইমার্জেন্সি কল, 1 মিনিট। এলিজাবেথ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাকবীর এলিজাবেথের নিকট হতে একটু আড়ালে গেল। ক্রোধে কাঁপতে থাকে নাকের পাটা। কল করলো সেই অজ্ঞাত নাম্বারে। বরাবরের মতো এইবারও অপর পাশ থেকে সেই একই স্বর। সংযোগ দেওয়া সম্ভব নয়। গত 2 দিন যাবতই এমন হয়ে আসছে। অজ্ঞাত নাম্বার থেকে একই মেসেজ বারবার আসছে। আবার সাথে সাথে কল দিলেই সংযোগ দেওয়া সম্ভব নয় জানায়। কিবোর্ডে হাত চালালো তাকবীর। সাধারণ একটা মিনিস্টারের আমেরিকার মতো বড় দেশে 4-4টে বাড়ি। ওয়াও ম্যান, ওয়াও। তাকবীর বলল, সাহস থাকলে সামনে এসে কথা বল, আমিও দেখি দম কত। মেসেজ পাঠিয়ে তৎক্ষণাৎ তাকবীর অভিব্যক্তি পরিবর্তন করে নিল। পরপর গেল এলিজাবেথের কাছে, কিন্তু সেখানে এলিজাবেথ নেই। ঘাবড়ে যায় তাকবীর। অজানা ভয়ে ভেতরে চাপ দিয়ে ধরে। শ্যামলা কৃষ্ণ গহ্বরে উদ্বিগ্নতা আর উৎকণ্ঠা। উন্মাদের মতো এদিক সেদিক খুঁজতে থাকে এলিজাবেথকে। এলোকেশি, এলোকেশি।
হুম হুম, ছাড়ুন। এলিজাবেথ মোচড়ামুচড়ি করতে থাকে। শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। নাক মুখ চেপে ধরে রাখার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে রক্তশূন্য হতে থাকে ওর মুখশ্রী। শক্ত হাতের চাপে চিবুকে দাগ বসে যায়। ব্যথায় মুখ বিকৃত হয়ে ওঠে। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ছটফট করতে গিয়ে গাড়ির ধাতব অংশে ধাক্কা খেল এলিজাবেথ। আঘাতপ্রাপ্ত জায়গাটা ব্যথায় টনটন করে উঠলেও থামে না। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই থাকে। আত্মরক্ষার জন্য অনেক কৌশল অবলম্বন করলেও পেরে ওঠে না দানবীয় সেই মানবের সাথে। হঠাৎ করে মুখ থেকে সেই শক্ত হাতটি সরে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই আরেকটি শক্ত হাত চেপে এলিজাবেথের হাত নিয়ে চেপে ধরে পিঠের পেছনে। অধিক চাপ প্রয়োগের ফলে মুখ চেপটে গিয়ে উইন্ডো মিররের সঙ্গে লেপ্টে যায়। মুষ্টিবদ্ধ হাতে ওর ঢেউ খেলানো চুল টেনে ধরা হয়। তখনই কর্কশ কণ্ঠের ভয়ানক স্বর ভেসে আসে, শীতল, কঠোর এবং তীব্র। এই, হাত ছুঁয়েছে না? উইন্ডো মিররের অবলোকন হয় রিচার্ডের হিংস্র চেহারা। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল। দু চোখে জ্বলছে অগ্নিকাণ্ড। ভিতর থেকে শুকিয়ে আসে এলিজাবেথের। শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। গলায় দলা জমাট বাঁধে। সহসাই বহু কষ্টতে আওড়ায়, আপনি? পিঠ পেঁচানো হাতের চাপ আরও দৃঢ় হয়। চুলের মুঠি আরও শক্ত করে চেপে ধরে রিচার্ড। এলিজাবেথের গাল পিষে যেতে থাকে উইন্ডো মিররের সাথে। বাঁধ ভাঙে কার্নিশে। চেঁচালো রিচার্ড কর্কশ গলায়, তো কি অন্য কাউকে আশা করেছিলে? ইউ ফাকিং ডার্ক রেড। কেঁপে উঠল এলিজাবেথের সেই কণ্ঠের তেজে। সাউন্ডপ্রুফ গাড়ির বাইরে গেল না রিচার্ডের হুঙ্কারগুলো। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। গালের মাংস হাড্ডির সাথে মিশে যাবে এবার। হাতের হাড় বোধ হয় এবার ভেঙেই যাবে। ব্যথার শব্দও করতে পারছে না এলিজাবেথ ব্যথাতে। রিচার্ড প্রতিবারের মতো এবারও নোংরা বস্তুর মতো ঝাড়ি মেরে ছেড়ে দিল এলিজাবেথের হাত। আর্তনাদ করে ওঠে এলিজাবেথ, আহ! সোজা হয়ে বসতে না বসতে আবারও ধরাশয়ী আক্রমণ। রিচার্ড এলিজাবেথকে একটানে নিজের কোলে বসিয়ে দিল। শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের চিবুক। অপর হাত দিয়ে পেঁচিয়ে ধরল কোমর। বাঁকানো কোমরের পাতলা চামড়া ভেদ করে বিঁধে যায় ধারালো নখ। কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুর তোয়াক্কা করে না রিচার্ড। সোচারু আকৃতির নাক ঘষতে থাকে ওর গ্রীবাদেশে। ছোটার জন্য ছটফট করছে এলিজাবেথ। খামচে ধরে রিচার্ডের চুল। টেনে সরাতে চাইল, তবে রিচার্ড নিটল। চেঁচালো এলিজাবেথ, ছাড়ুন আমাকে। অবাকের শীর্ষে গিয়ে ছেড়ে দিল রিচার্ড। মুক্তির সুযোগ পেয়ে চকিতে সরে যেতে চাইল এলিজাবেথ। তবে তা এত সহজে কিভাবে হতে দেয় রিচার্ড? ওর এক হাত দিয়ে এখনো পেঁচানো এলিজাবেথের কোমর। শক্ত হাত এলিজাবেথের কোমর পেঁচিয়ে রেখেছে নিজের সাথে। বাধা দিচ্ছে এলিজাবেথের প্রতিটি চেষ্টা। অবাধ্য হয় হাতের পথ চলা। ভাজে ভাজে ছোটাছুটি করছে। নভেম্বরের বৃষ্টির মতো অপ্রত্যাশিতভাবে বদলে যায় রিচার্ডের স্বর। বৃদ্ধাঙ্গুল রাখল এলিজাবেথের গোলাপি মসৃণ ওষ্ঠে। ললাটে ললাটের ছোঁয়া, মৃদু ঘর্ষণ, কণ্ঠে কামকতা। আমায় আদর করো রেড। বিষাদের এক গভীর ছায়া এলিজাবেথের অন্তঃকরণ গ্রাস করে নেয়। রিচার্ডের শরীরের উত্তাপ তার কাছে বিষের মতো ঠেকছে, জ্বালাময়ী, ভারী এবং অসহ্য। অবাধ্য সেই স্পর্শে এলিজাবেথের শরীর শীতল হয়ে আসে। প্রতিটি স্নায়ু জমে যাচ্ছে তীব্র এক অস্বস্তিতে। মুক্তির জন্য প্রাণপণে চেষ্টা চালায় এলিজাবেথ, কিন্তু শক্ত হাতে বাধা পড়ে থাকায় পারে না। অতঃপর সহসায় নিজের আত্মাকে আরো শক্ত করে ধরে রাখলো এলিজাবেথ। আপনি আপনি একটা কীটের থেকেও নিকৃষ্ট। গলদেশ হতে মুখ তুলল রিচার্ড। অধর এলিয়ে বাঁকা হাসল এলিজাবেথের কথায়। অনর্থক হেসে চাপা স্বরে এলিজাবেথের কানের লতির অতি নিকটে গিয়ে বলল, তোমার জানাতে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে রেড। আমার সাথে নিকৃষ্ট শব্দটাও যায় না। আমি আর কিছু জানতেও চাই না। মুক্তি চাই আমি, মুক্তি। মুক্তি? কেন? তোমার সো কল হাজবেন্ডের সাথে থাকার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা। অযথা এমন মানুষের সাথে থেকেই কি হবে যার কোনো অস্তিত্বই থাকবে না তোমার জীবনে? রিচার্ডের হিংস্র আচরণের কথা মনে হতেই বুকের ভেতর মোচড় দিয়ে ধরে এলিজাবেথের। ভেজা চোখে তাকালো রিচার্ডের দিকে। হাসছে রিচার্ড, ঠোঁটে বিদঘুটে হাসি। এলিজাবেথ কথা আওড়ায় কান্নাই জর্জরিত কণ্ঠে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। আবারও অবাক করে দিয়ে রিচার্ডের সাবলীল জবাব,
ঠান্ডা গলায়। হ্যাঁ, করব না তো, সত্যি কিছু করব না, নিজের হাতে কিছুই করব না। রিচার্ডের স্পষ্ট কথাও নতুন এক জটিলতার সূচনা করল। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ, বাঁধ ভাঙে কান্নার। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি শান্তিতে বাঁচতে চাই। কে বাধা দিয়েছে তাতে? রিচার্ডের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব। এহেন লাপাত্তা জবাবে সংযম হারাই এলিজাবেথ দুর্বল চিত্তে চেঁচালো, যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ কর্মের ফল অশেষ বিপর্যয় ডেকে আনে। হোক বিপর্যয় কিংবা আশীর্বাদ, সবকিছুর অংশীদার তুমিও। আমি যেমনটা চাইছেন আপনি তেমনটা কখনোই হবে না। অষ্টপুটের উপর থেকে পুরুষালী রুক্ষ খসখসে বৃদ্ধাঙ্গুল। রিচার্ডের ঠোঁটের পাক হতে আগত নিঃশ্বাস আশ্রে পড়ছে এলিজাবেথের রক্তাভ চেহারায়। গভীর থেকে গভীরতম রিচার্ডের স্বর। অ্যাকশন অলওয়েজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড, ডার্লিং। আমাকে এসব নোংরা নামে একদম ডাকবেন না। যখন পুরো আমিটাই বিরাজ করি তোমার মাঝে, তখন নামে কি এসে যায় বেবি? তৎক্ষণাৎ মিলে গেল দুটো ঠোঁটের ভাঁজ, একত্র হয় একে অপরের শ্বাস প্রশ্বাস। প্রথমে কোমলতা, তারপর কোমলতা ছাড়িয়ে যায় হিংস্রতায়। আচরণ হয় উগ্র, অধিক হয় যন্ত্রণা। রিচার্ডের বুকে অসংখ্য কিল ঘুষি দিতে থাকে এলিজাবেথ। আটকে আসে নিঃশ্বাস। ধীরে ধীরে দুর্বল হতে থাকে এলিজাবেথের শরীর। থেমে যায় হাত পা ছোটাছুটি, শুকিয়ে গেল চোখের পানি। তবুও অটল রিচার্ড নিজের হিংস্রতার আধিপত্য বিস্তারে। গড়িয়ে গেল কিছু মুহূর্ত। ভালোবাসা নামক নিঃশৃংসতার সমাপ্তি ঘটে বেদনায়। ব্যাপারটা দারুণ না রে? হানিমুন করতে আসছো হাজব্যান্ডের সাথে, অথচ। জোরে শব্দ করে কাঁদতে শুরু করে এলিজাবেথ। বুকের ভেতর জমে থাকা দুঃখ, অপমান, একাকিত্বতা যা প্রকাশ পায় কেবল চোখের জলে এক অনন্ত বেদনা গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু কণায়। যে মরিচিকা থেকে পালাতে চায় সে, কিন্তু সেখানেই পা পিছলে পড়ে যায় বারবার। আর সেই শ্বাসরুদ্ধকর বেদনা। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। রিচার্ড কায়নাথ নিজে শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেয় না। হারামি আমার রক্তে। এলিজাবেথ একই স্বরে হা হুতাশ করে প্রলাপ করতে থাকে। অধিক সময় শ্বাস নিতে না পারায় কথা বেঁধে বেঁধে আসছে। সেই সাথে কান্নায় বুঝে আসে গলা ফ্যাসফ্যাসে আওয়াজে আওড়ায়, আমি মুক্তি চাই। রিচার্ডের কাট কাট গলায় বিলম্বহীন জবাব, সম্ভব নয়। এলিজাবেথ এই প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল রিচার্ডের চওড়া তামুকে। রাস্তার সোডিয়াম আলোতে কিছুটা আলোকিত হয় গাড়ির ভেতর। আধো আধো আলোতে সর্বপ্রথমই অবলোকন হয় রিচার্ডের গালের আক্রমণাত্মক কাটা দাগ। আজকের চাহনিতে ছিল না কোনো ঘৃণা বিষাদ, ছিল অব্যক্ত কিছু একটা। মানুষ তো তাদের জোর করে নিজের সাথে রাখতে চায় যাদের তারা ভালো। আকস্মিক ঝড়ের বেগে ছিটকে গিয়ে সিটে পড়ল এলিজাবেথ। কাঁধে আঘাত লাগলো গাড়ির ডোরে লেগে। গ্যাংস্টার বস ফিরে গেল তার নিজ বৈশিষ্ট্যে। রং পরিবর্তন হলো সমুদ্র নীল গভীর চোখজোড়ার। হিংস্রের গর্জনে কেঁপে উঠল এলিজাবেথ। আমার সাথে এসব যায় না, একদমই না। আমি রিচার্ড কায়নাথ। নমনীয়তা, অনুগত্যতা তো একদমই না। আর তুই, ইউ আর নাথিং বাট এ পিস অফ শিট টু মি, এ গার্ল হু জাস্ট পিসেস মি অফ, সামওয়ান আই হেট মোর দ্যান এনিথিং। গলায় দলা কুণ্ডলি পাকিয়ে রাজত্ব কায়েম করলো কান্না এলিজাবেথের। এত ঘৃণা, তবু কেন এত জোর জবরদস্তি? অতর্কিতে কণ্ঠনালী আবারও চেপে ধরল রিচার্ড। তীব্র ক্রোধে দাঁতে দাঁত পিষতে থাকে। এবার একটুও ছটফট করে না এলিজাবেথ, বরঞ্চ অনড়ভাবে চেয়ে থাকে রিচার্ডের ধারালো চিবুকে। গলা ছেড়ে চেঁচাতে থাকলো রিচার্ড, কারণ এটাই আমার বৈশিষ্ট্যের সাথে পারফেক্ট। তোকে ছিনিয়ে এনে আবার খাঁচায় বন্দি করাও আমার হাতের মুঠোয়। কিন্তু করছি না কেন জানিস? কারণ তোর চোখে সেই আফসোসের ছায়া দেখতে চাই, যে চোখ আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার সাহস করেছে। নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় জ্বলতে দেখার মতো নিতে চাই আমি। আমার থেকে দূরে গিয়ে শান্তি পাবি এমনটা সম্ভব নয়। জ্বলে পুড়ে ছারখার হয়ে তুই একদিন নিজেই আমার সামনে আত্মসমর্পণ করবি। আমি সুস্থ নই, একটুও নয়, পুরোপুরি সাইকো আমি। একদমে কথাগুলো বলে থামল রিচার্ড। তবে এতেই পৈশাচিক আত্মা শান্তি পায় না। রিচার্ড পাশের সিট থেকে হাতড়ে গাড়ির চাবি খুঁজে বের করলো। আশাবাদী জিনিসটা পেয়েই ঠোঁটের কোনায় রহস্যময়ী হাসি ফুটে উঠল। অতঃপর করে বসলো এক ধরাশয়ী কাজ,
চাবিতে প্রেস করে ডোর লক খুলল প্রথমে, অতঃপর লম্বাটে পা দিয়ে এক ধাক্কায় খুলে ফেলল ডোর। কোনোরূপ আন্দাজের আগেই এক ধাক্কায় এলিজাবেথকে ফেলে দিল গাড়ির থেকে। ছিটকে গিয়ে নিচে পড়ল এলিজাবেথ। ভাজে ভাজে কুঁচকে যায় নাক মুখ যন্ত্রণায়। সহসায় সয়ে নিল সকল ব্যথা। একটুখানি শব্দ অবধি করল না। ওর বেদনার্থ চোখ চেয়ে আছে রিচার্ডের নীলমণিতে। রিচার্ড দুই পকেটে হাত ঢুকিয়ে গাড়ি থেকে নেমে শটানভাবে দাঁড়ায় পড়ন্ত এলিজাবেথের সামনে। ওর চোখে আগুনের মতো দহন, যেন প্রতিটি দৃষ্টিতে শিকার করার পৈশাচিক তৃষ্ণা। স্বরে গভীর, কঠিন আর শীতল ধ্বনিতে আচ্ছন্ন। যদি তুমি সৌন্দর্যের প্রতিমূর্তি হও, তবে আমি হব দানবের জীবন্ত রূপ। সাথে সাথে ধুলো উড়িয়ে চলে গেল কালো গাড়িটি। একরকম নীরব যন্ত্রণায়, যেখানে অনুভূতিগুলোর শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র। দীর্ঘদিনের সম্পর্ক যখন অবশেষে ছিন্ন হয়ে যায়, তখন তাতে থাকা প্রত্যাশা, সুখ ও প্রাপ্তির অবসান ঘটে এক বিষাদময় সত্যে। ভালোবাসা আর নিঃশৃঙ্খতার মধ্যে যে সম্পর্ক, তার শেষ হয় একটি শূন্যতা, যা পুরনো অনুভূতিগুলোকে মুছে ফেলে রেখে যায় কেবল ক্ষত। ঠিক সেই দৃষ্টিতে এখনো সামনে তাকিয়ে আছে এলিজাবেথ। এলোকেশি, এলোকেশি। দূর হতে আকুলতা ভরা স্বরে ডাকতে ডাকতে ছুটে আসে তাকবীর। এসেই হাঁটু মুড়ে বসে এলিজাবেথের পাশে। ওর গভীর চোখ জোড়া এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। অস্থির কণ্ঠস্বর, এলোকেশি, তুমি এখানে কি করে? আমি কখন থেকে খুঁজছি। জানো তোমাকে না পেয়ে আমার অবস্থা কি হয়েছিল? নিস্তেজ স্বর এলিজাবেথের। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম, পরে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সম্পূর্ণ ঘটনা চেপে গেল এলিজাবেথ। তাকবীরের চোখ জোড়া রেহাই পেল কাতরতা, অনুভূতি প্রবণতা থেকে। চোখ কিঞ্চিত ছোট করে তাকায় এলিজাবেথের পানে। বলল, ফোন তো সাথে ছিল, একটা কল করতে পারতে আমায়। অযাচিত কারণে বুক জোড়া পুড়ছে এলিজাবেথের। ছটফটিয়ে উঠল, চলুন না, হোটেলে যাই, আমার শরীর খারাপ লাগছে। কিন্তু প্লিজ। ওকে, উঠো। তাকবীরের সাহায্যে উঠে দাঁড়ালো এলিজাবেথ। সোডিয়াম লাইটের আলোতে ফুটে উঠল এলিজাবেথের ক্ষীণ অবয়ব। চিন্তার ভাঁজ সংকুচিত হলো তাকবীরের দ্বারে। নজর গেল ওর ঠোঁটে। তোমার ঠোঁট ফোলা ফোলা লাগছে কেন এলোকেশি? অজান্তেই এলিজাবেথের হাত চলে গেল ঠোঁটে। অনুভূত হলো তীব্র জ্বালা। কিছুক্ষণ আগের ভয়াবহ ঘটনার স্মৃতি যা তাকে দিচ্ছে। চোখে অস্বস্তি, মনে তীব্র কষ্টের অনুভূতি। আশেপাশের পরিবেশে অদৃশ্য কোনো ভার নেমে আসলো। অন্দরমহল সিক্ত হয়ে ওঠে সেই অদ্ভুত অশান্ত আবহে। পোকায় কামড়ে দিয়েছে হয়তো। তাকবীর শুধু এক পলক তাকালো এলিজাবেথের পানে, প্রত্যুত্তর করল না। হাঁটা দিল হোটেলের উদ্দেশ্যে। নতুন বছর আসতেছে তো, কি চাস নতুন বছরে? আমাকে ভণ্ডামের পথ থেকে ফিরিয়ে আনবে নতুন বছরে এমন একজন দয়ালু মানুষ চাই। শালা, তোকে একজন কেন 10 জনেও ফিরিয়ে আনতে পারবে না। বেশি নষ্ট হয়ে গিয়েছিস। নোট কি বললাম? তুই কোন খেতের মোলারে? উত্তরবঙ্গের। শালা চাপাবাজ, চোরের জাত, আমার মুখ খোলাইবি না। তুই যে খাঁটি নোয়াখাইল্লা এটা সবাই জানে। আরে বেটা, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। বলে চোখ টিপ মারল গার্ডটি। অপর গার্ডটি চোখ রাঙায়। পাত্তা দেয় কে কাকে? গার্ডটি মুখ বুঝে বেজার করে চুপসানো গলায় বলল, আমি জানি না কিভাবে আমার জীবন এত উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। কেন, কি ঘটেছে? আজ আমি দোকান থেকে এসে প্যাকেট খুলে দেখি পাস্তা আছে, সস নেই। অপর গার্ডটি ভ্রুজোড়া গুছিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, প্যাকেট না প্যান্ট? কাচুমাচু হয়ে জবাব আসে, আপনারা যা ভালো বোঝেন। গার্ডটি ফিক করে হেসে দেয়। কিছু বলতে যাবে, তখনই শোনা যায় কারোর পায়ের শব্দ। শিরদাঁড়া শক্ত হয়ে যায় ওদের। ন্যাসোকে আকস্মিক দেখতে পেয়ে ঘাবড়ে গেল। কেউই আশা করেনি ন্যাসো এত জলদি ফিরে আসবে। বস, আপনি? নত দৃষ্টি নিবিষ্ট করে গার্ডরা। কোনো এক গুপ্ত কারণে সকলেই ভয়ে তটস্থ হয়ে আছে। ন্যাসো কোনো প্রত্যুত্তর করে না। শক্ত দৃষ্টি নিক্ষেপ করে গমগমে পায়ে বেসমেন্টের ভেতরে যায়। বুক শুকিয়ে আসে সকলের। একে অপরের দিকে চাওয়াচাই করছে। ন্যাসো নিজেও জানে না সব কাজ ফেলে সবার আগে তাকে বেসমেন্টে কেন আসতে হলো। সবিতা বেগমকে খাঁচা থেকে বের করে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে, যেখানে শুধু একটি দরজা, নেই কোনো জানালা, এক বিন্দু আলোর দেখা নেই। 3 বেলা খাবারও দেয়া হচ্ছে এখন। গার্ডের কাছ থেকে যতটুকু জানতে পেরেছে, ন্যাসো প্রথম 3 দিন ইবারত ঠিকঠাকভাবে খেলেও 2 দিন ধরে কিছুই মুখে তুলছে না ইবারত।
এটা শোনার পর আর কেন যেন নিজেকে ধরে রাখতে পারল না ন্যাসো। মেঝেতে ঝিমোচ্ছে ইবারত। ত্বকে নেই আর সেই লাবণ্য, মায়াবী চোখ জোড়ার নিচে গর্ত, কালো দাগ, ভাসমান গলদেশে হাড্ডি। ইবারতের এই অবস্থা দেখে অপ্রত্যাশিতভাবে ন্যাসো দূরে দাঁড়িয়ে ফোঁস নিঃশ্বাস ছাড়ল। পরপর ব্যগ্র পায়ে এসে দাঁড়ালো ইবারতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে দুর্বল চিত্তে মাথা তুলে ইবারত। ন্যাসোকে এতদিন পর দেখতে পেয়ে অভিব্যক্তিতে নেই কোনো পরিবর্তন। দৃষ্টি নত করে আবারও। ন্যাসো খুব অবাক হলো বটে। তার আশা ছিল অন্যরকম, একটু আবেগপ্রবণ বাচ্চামি, আর একটু আমার কি নতুন নাটক শুরু করেছ, খাচ্ছ না কেন? এবারও নীরব, নিঃশব্দ। কি হলো, কথা কানা যাচ্ছে না? এবারও নিশ্চুপ ইবারত, যেন মুখে কুলুপ এঁটেছে। চিবুক শক্ত হতে থাকে ন্যাসোর। ন্যাসোর পরনে ছিল ডেনিম প্যান্ট আর ব্রাউন কালারের জ্যাকেট। ব্রাউন কালারের জ্যাকেটের সাথে স্বয়ংসম্পূর্ণভাবে অবলীলায় মিলে গিয়েছে ব্রাউন ধাঁচের চোখ জোড়া। শক্ত হলো দৃষ্টিভঙ্গি। হাঁটু ভেঙে বসলো ইবারতের সামনে। চিবুক ধরে সোজা উপরে তুলল ইবারতের মুখ। ইবারতের পাপড়ি জোড়া ভেজা, কম্পিত হচ্ছে শরীর। অস্বাভাবিক লাগতে থাকে সবকিছুই ন্যাসোর। হঠাৎ চোখ গেল ইবারতের গলার পাশটায়। নখের আঁচড়ের দাগ স্পষ্ট। কিছু কিছু দাগের উপর সিক্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। অযাচিত কারণেই বুকের ভেতর জ্বলন শুরু হয় ন্যাসোর। চওড়া তামুকের আভা পরিবর্তন হলো। শান্ত গোছের মানবের মুখে ফুটে ওঠে অযাচিত ক্ষুব্ধতার ছাপ। ওর তীক্ষ্ণ মস্তিষ্কে বার্তা জানান দিয়ে দেয় এখানে কিছু ঘটেছে, যা ঘটার কথা ছিল না। শক্ত হাতে চেপে ধরল ইবারতের চিবুক। বিজলি চমকানোর মতো গর্জন ন্যাসোর। সত্যি করে বলো, কে করেছে? ন্যাসোর শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে আরো বেশি করে কাঁপতে থাকে ইবারত। ফ্যার ফ্যার করে কেঁদে দেয়। অধৈর্যের পরিচয় দিল ন্যাসো। আবারও চেঁচালো, বলো, কে ছুঁয়েছে তোকে? ইবারত এই নরকেও যেন এক টুকরো ভরসাযোগ্য ঠাঁই পেল। খামচে ধরল ন্যাসোর জ্যাকেট। হাউমাউ করে কাঁদতে থাকে। কোথায় ছিলেন আপনি? আরেকটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত। ওর কান্না একটুও গায়ে লাগলো না ন্যাসোর। ইস্পাতের মতো শক্ত বুক থেকে টেনে ওর মুখ সামনে আনলো। উগ্রভাবে চেঁচাতে থাকে, আমার ধৈর্যের বাঁধ ভাঙবি না, বল, কে তোকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে? ইবারত মুখে কিছু বলে না, শুধু কাঁপতে কাঁপতে ভয়ার্ত চোখে সামনে তাকায় এক গার্ডের দিকে। ন্যাসো ইবারতের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই গার্ডের দিকে, যে এক কোনায় দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। তার পা অসম্ভবভাবে কাঁপছে। ন্যাসোর চোখে মুখে আবির্ভাব ঘটল ভেতরের ঘুমন্ত সেই নরখাদকের। ঝড়ের বেগে গিয়ে গলা চেপে ধরে গার্ডটির। বাকি গার্ডরা তটস্থ হয়ে দূরে সরে যায়। এগোনোর সাহস নেই কারোর। ন্যাসো প্রথমেই পায়ে আঘাত করে নিচে ফেলে দেয় গার্ডটিকে। গার্ড নিচে পড়তেই হামলে পড়ে তার উপর। হাঁটু কেড়ে বসলো গার্ডের বুকের উপর। ন্যাসোর চেহারায় বিকৃত ক্রোধ। জলে টুইটুম্বর করা চোখে ঢুকিয়ে দিল তর্জনী। চোখের কালো মণি গলে ছিটকে কালো তরল এসে পড়ে ন্যাসোর মুখের উপর। হাত পা ছুটে ছটফট করতে থাকে গার্ডটি অসহ্যকর যন্ত্রণায়। কিছু মুহূর্তের ব্যবধানে ন্যাসো অপর চোখেও ঢুকিয়ে দিল তর্জনী। এতেই ক্ষান্ত হয় না। সহসা তর্জনী ঘুরতে থাকে ক্ষতবিক্ষত চোখের ভিতর। তাজা রক্তে সিক্ত গার্ডের মুখমণ্ডল। গড়িয়ে গড়িয়ে রক্ত আর মনির তরল অংশ মেঝেতে পড়তে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শক্তপোক্ত গোছের বাকি গার্ডদেরও গা শিউরে ওঠে। ন্যাসো নিজের কাজে অনড়, ক্রমাগত আরো নিঃশৃংস হতে আচরণ। এই চোখ দিয়ে নোংরা দৃষ্টি দিয়েছিলি না? পকেট থেকে ছোট একটা পকেট নাইফ বের করলো ন্যাসো। প্রথম করাঘাতই হয় বুক পাঁজরের মাছটায়। এভাবে একের পর এক আঘাত করতেই থাকে ন্যাসো। তাজা রক্তে সিক্ত হয় পুরো মেঝে। চেঁচানোর মতো অবশিষ্ট শক্তিও থাকে না শরীরে গার্ডটির। অসাড় হয়ে আসে সমস্ত শরীর। চোখের সামনে নেমে আসে আধার। ফালি ফালি হয়ে যায় বুক। তবুও হিংস্রতা কমে না ন্যাসোর। ফিনকি দিয়ে ছিটকে আসে রক্ত। আড়াল হয়ে যায় ন্যাসোর নিজস্ব গায়ের রং। রক্তের ভেতরে শুধু জল করে ন্যাসোর বাদামি চোখ জোড়া। চোখে দহন ও আগ্রাসন। আগুন জ্বলছে। দৃষ্টি হয় তীক্ষ্ণ, বেপরোয়া এবং ধ্বংসাত্মক। চোখের মনি স্থির নয় ন্যাসোর। অস্থিরভাবে চারপাশে কিছু খুঁজতে থাকে। কিছু দূরে একটা বড় পাথরখণ্ড দেখতে পেয়ে পৈশাচিক হাসি দিয়ে সেটির কাছে ছুটে যায়। অধিক ওজনের পাথরটা তুলতে একটু বেগ পোহাতে হলো ন্যাসোর। তবুও সুঠাম দেহের অধিকারী ন্যাসোর তেমন খাটতে হয়নি। আবারও তেড়ে আসলো রক্তাক্ত গার্ডের কাছে। নিস্তেজ দেহ, প্রাণ পাখি উড়াল দিয়েছে সেই কখনই।
ন্যাসর ধ্বংসযজ্ঞের কাছে টিকতে পারেনি বেশিক্ষণ। সকল গার্ডরা মুখ ফিরিয়ে নেয় আগাম। নিঃশৃংস অপ্রীতিকর দৃশ্য দেখে গা গোলাতে থাকে ইবারতের। দুহাতে চোখ চেপে ধরে চিৎকার করে উঠল। ন্যাসর ইবারতের চিৎকারে চকিত ওর দিকে ফিরল। পরপর মাথার উপর তুলে রাখা পাথরটি ছুঁড়ে মারল মৃত লাশের উপর। থেতলে যায় সম্পূর্ণ মুখ, মাথার খুলি ফেটে মগজ ছিটকে দূরে পড়ে যায়। ন্যাসো সেই লোমহর্ষক দৃশ্য দেখে পৈশাচিক হাসি দিয়ে ইতি টানল আজকের ধ্বংসযজ্ঞের, যেই হাসি তাদের কাছে তৃপ্তিময় হাসি। ইবারতের আর্তনাদ শুনে ছুটে গেল ওর কাছে, টেনে তুলে সহসা বুকের সাথে মিশিয়ে নিল। ন্যাসোর গায়ের রক্তে সিক্ত হয় ইবারতের শরীর, তবুও ছাড়ে না ন্যাসো। ছটফট করতে থাকা ইবারতকে শক্তপোক্ত বুকে চেপে ধরে রাখে। ন্যাসোর বুকের ভেতরের প্রকম্পনে কম্পিত হচ্ছে ইবারতের শরীর। হঠাৎ নড়াচড়া থেমে গেল ইবারতের। ন্যাসো বুঝতে পারে ইবারত চেতনা হারিয়েছে, তাও ছাড়ল না ন্যাসো। অনুভব করল পৈশাচিক জোরে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা তলিয়ে যাচ্ছে বৃক্ষপটে বহমান মন্থর শিথিলিত এই মেয়ের সংস্পর্শে। হঠাৎই পকেটের অবহেলিত ফোনটি বেজে উঠল। লুকাসের কল। ইবারতকে কাঠের চৌকিতে শুয়ে দিয়ে কল রিসিভ করলো ন্যাসো। ওপাশ থেকে শোনা যায় লুকাসের অস্থির গলায়, লোকা, বাংলাদেশে পৌঁছে গিয়েছ? ওইদিকের কি অবস্থা? আমরা কালকের ফ্লাইটে ইতালি ব্যাক করেছি। ন্যাসোর ভ্রজোরা কুচকাল, অবিশ্বাস্য স্বরে আওড়ায়, বস রাজি হয়েছে তবে? ফাদারের উপর অ্যাটাক হয়েছে ন্যাসো। কি? খুব করে অবাক হয়ে চেঁচালো ন্যাসো। কার এত সাহস আর শখ হলো মরার? বিদঘুটে হাসি দিল লুকাস, বলো, সেটাই তো দেখতে যাচ্ছে। ওকে, আমি নেক্সট ফ্লাইটেই আসছে। না 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 না, একদম না। এই মুহূর্তে তোমার বাংলাদেশে থাকা অনেক দরকার। একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়েছি, দেখ। 1 ঘন্টার ভেতর এই অ্যাকাউন্টের সকল ডিটেলস লাগবে বসের। ওকে। কল কেটে দেয় ন্যাসো। অচেতন ইবারতের দিকে এক পলক তাকিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। লাভার্স পয়েন্ট বিচ, ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সুন্দর সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগলপ্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ঝকঝকে বালি, লাইন ধরে সারি সারি ডাব গাছ। সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিটি যুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন খুলে চিরচিত্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে পা ভেজাচ্ছে। মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে আবারও। ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করে যে তার জীবন আবার শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভিজে যাবে এলোকেশি, এত গভীরে যেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের পানিতে স্নান করাচ্ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। ওষ্ঠপ্রুষ জুড়ে চঞ্চল প্রাণখোলা হাসি। ওষ্ঠ ছড়ানোর হাসির আজ নিস্তার নেই। পরনের স্কাই ব্লু কালারের লং ফ্লোরার প্রিন্টের গাউনটা কোনো থেকে আরেকটু উপরে তুলে নিল। গ্রীবা ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে, ভেঙচি কেটে বলল, কেন, এটা ভিজে গেলে আরেকটা কি কিনে দিতে পারবেন না? অধর প্রসারিত করে হাসল তাকবীর। সে এলিজাবেথের পেছনেই ওর জুতো জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পরেছে এলিজাবেথের সাথে। এই সব কিছুই তাকবীর অতি আবেগ আর যত্নের সহিত কেনে। এক অষ্টাদশীর সান্নিধ্যে আসলে ভুলে যায় নিজের বয়স, প্রফেশন। মন হয়ে ওঠে চাঙ্গা, আচরণ করতে থাকে তরুণ বয়সদের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গাউনের সেম প্রিন্টের হাফ হাতার বিচ শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটি অনাড়ম্বরভাবে খোলা, কোকড়া চুলগুলো উড়ছে এলোমেলোভাবে উত্তরের হাওয়াতে। চোখে একরাশ মুগ্ধতা, অধরে উজ্জ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষরা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ, যার মাঝে এক অমলিন কোমলতা আর জটিলতা মিশে থাকে।
তাকবীরের চোখ দুটি গভীর, সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতেই পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতির চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় ঠোঁট কামড়ে হাসল তাকবীর। আপন মনে বিড়বিড় করল, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখব বলে যদি পুরো বীজটা কিনে নিতে পারি, তবে কি সামান্য জামা কাপড় কিনতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে বোকা রানী? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপাটে। বাকি সব কিছুর মতো এগুলোর ভেতরেই চেপে রাখলো। কিছু বলার নেই ম্যাডাম। অকারণেই খিলখিল করে হাসছে এলিজাবেথ। উচ্ছ্বাসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিলে না, ভাগ্যিস আপনি জোর করেছিলেন। হাসির মাত্রা বাড়তে থাকে এলিজাবেথের। তাকবীর শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা আসতে চায় না তার ভেতর থেকে। অভ্যন্তর থেকে বলছে, চেয়ে থাক এভাবেই একগুঁয়ে দৃষ্টিতে, প্রশান্তির স্রোতে বয়ে নে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা লক করে দেয় ভেতর থেকে। তাকবীর শতবার ডাকলেও দরজা খুলে না এলিজাবেথ। পরে সকালে উপায়ন্তর না পেয়ে তাকবীর হোটেল স্টাফের কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খোলে। এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল। তারপরই জোর করে নিয়ে আসে এখানে তাকবীর। উপন্যাসটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে উপন্যাসটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ, সাথে থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে।